দুর্নীতির অভিযোগ এনে 2013 সালের জানুয়ারিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতুতে 120 কোটি ডলারের ঋণ চুক্তি বাতিল করেছিল বিশ্বব্যাংক। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজশাহীর এক জনসভায় বলছিলেন এমনটা। এই যে রোড মন্ত্রী, কি নাম, রোড মন্ত্রী, এই রোড মন্ত্রী নিয়ে রোড মন্ত্রী একটা রাস্তাও ঠিক করতে পারে না। রাস্তার কি বেহাল অবস্থা থাকে, কিন্তু রোড মন্ত্রী যে রাস্তা মেনটেন্যান্সের টাকা দেওয়া হয়েছে সব টাকা পকেটে, এবং এর জন্য ভাগ বটোয়ারা আবার অন্যদেরকেও দিতে হয়। রোড মন্ত্রী যে বলেছিল পদ্মা সেতু, পদ্মা সেতু নাকি তারা তৈরি করে ফেলবে, কিন্তু পদ্মা সেতু তৈরি হওয়ার আগেই বিদেশ থেকে যেসব টাকা নিয়েছে সব টাকা আত্মসাৎ করে ফেলেছে এবং বিদেশিরা সেটা ধরেও ফেলেছে। সেজন্য ওয়ার্ল্ড ব্যাংক পদ্মা সেতুতে ব্যাপক দুর্নীতি হয়েছে বিধায় টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। পরবর্তীতে IMF টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, জাইকা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। বলছে এই দুর্নীতি তদন্ত হচ্ছে, দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পদ্মা সেতুর টাকা তারা দেবে না। নিশ্চয়ই আমরা লক্ষ্য করেছি বেগম খালেদা জিয়া একেবারে স্পষ্ট করে বলেছেন যে 120 কোটি ডলারের যে ঋণ চুক্তির যেই টাকার কথা, সেই টাকা পুরোটাই এনে এবং সেগুলো খরচ করে ফেলেছে, সেরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। কিন্তু আজ সেই অভিযোগ, দুর্নীতির অভিপ্রায় বা দুর্নীতি করতে পারেন সেই অভিপ্রায়ের যে অভিযোগ, সেই অভিযোগ খণ্ডন করেছে কানাডার একটি কোর্ট এবং বলেছে সেটি গুজব এবং গুঞ্জন। কিন্তু সে সময় পদ্মা সেতু একটি বড় ইস্যু এবং সেই ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে যে ধারণার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে এবং বিশ্বে বাংলাদেশের যে মর্যাদার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে, তার মধ্যেই কিন্তু বাংলাদেশের এই বৈরী রাজনীতিটা অনেকখানি এগিয়েছে। আমরা সে কারণেই আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম রেখেছি পারসেপশনের রাজনীতি। সঙ্গে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি। আমাদের আজকের এই আয়োজন আপনারা জানেন, শনিবার আমরা বিশেষ আয়োজন রাখি। বিশেষ আয়োজন মানে সাধারণের প্রশ্ন নিয়ে দীপুমণির কাছে এইসব বিষয় নিয়ে এবং সার্বিক রাজনীতি বা পারসেপশনের রাজনীতি নিয়ে প্রশ্ন রাখবেন আমাদের আমন্ত্রিত দুই সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, বাংলা ভিশনের বার্তা প্রধান, এবং যমুনা টেলিভিশনের বার্তা প্রধান নাজমুল আশরাফ আমাদের সঙ্গে আছেন। স্বাগত জানাচ্ছি। আমরা যেই বিষয় নিয়ে আজকে কথা বলছি, পারসেপশনের রাজনীতি, শুরুতেই পদ্মা সেতুর বিষয়টি আসে, দুর্নীতির অভিপ্রায় যেটা ছিল এবং আজকে কানাডার কোর্টের যেটা খারিজ করে দিয়েছে। কিন্তু এই যে কি বলবো, যে মর্যাদার একটা ব্যাপার এবং মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হলো, সেইটা আসলে কিভাবে মানে এটা কি রিস্টোর করার মতন অবস্থা থাকে কখনো রাজনীতিতে? দেখুন, আমি প্রথমেই বলি যে একটা বিরাট ষড়যন্ত্র, দেশি এবং বিদেশি একটি বিরাট ষড়যন্ত্রের এটি অংশ। সেটি তো খুব স্পষ্ট যে আমাদের পদ্মা সেতু সেটির বাস্তবায়ন শুধু বন্ধ করা নয়, একই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার সরকারকে হেয় প্রতিপন্ন করে তাকে একটি দুর্নীতিবাজ সরকার হিসেবে চিহ্নিত করে বিভিন্ন ধরনের বহুমাত্রিক ফায়দা লুটবার একটি প্রচেষ্টা বলে এটিকে আমরা দেখতে পারি। এক হচ্ছে, আমরা একটু আগেই তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর যে বক্তব্য শুনলাম, যেখানে সত্যের লেশমাত্রও নেই, সেটি শুনলাম। সেটি ছিল যে আমাদের তৎকালীন বিরোধী দলের রাজনীতির, অপরাজনীতির যে অংশ, আরেকটি অংশ অবশ্যই এর মধ্যে আন্তর্জাতিক কিছু চক্রান্তেরও অংশ ছিল, যে শেখ হাসিনা সরকারকে হেয় প্রতিপন্ন করা কিংবা আরও কিছু বিষয় নিয়ে শেখ হাসিনা সরকারের ওপরে এক ধরনের চাপ প্রয়োগ করবার বিষয়, এবং সেই কারণেই এই অভিযোগটি আনা হয়েছিল। আপনি বলেছেন দুর্নীতির অভিপ্রায়। আমরা যদি মনে করে দেখি, সেই সময় প্রথমে বিশ্বব্যাংক বলেছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। যখন এটি বলেছে তখনও পদ্মা সেতুর কোনো টাকা ওয়ার্ল্ড ব্যাংক 1 টাকাও তারা ছাড় করেনি,
কোনো টাকা দেয়নি, তাহলে দুর্নীতিটা কোথায় হলো? আর তারা বলেছে পরামর্শক নিয়োগ করবার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং সেই পরামর্শক নিয়োগ $37 মিলিয়ন বোধহয় সেটির দর ছিল, বলেছে তার মধ্যে $35 মিলিয়ন নাকি দুর্নীতি হয়েছে, একটি ঘুষ লেনদেনের চক্রান্ত হয়েছে। প্রথমে বলল দুর্নীতি হয়েছে, তারপরে যখন তৎকালীন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এটিকে একদম চ্যালেঞ্জ করলেন যে কোথায় দুর্নীতি হয়েছে, এবং তৎকালীন মন্ত্রীও যখন বললেন যে কোথায় দুর্নীতি হয়েছে, তখন তারা সেটা থেকে সরে গিয়ে বলল দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। তারপরে সেই দুর্নীতির ষড়যন্ত্র যখন আমাদের সরকার বলল যে, এবং যা যা কিছু, যে কোনো দুর্নীতির অভিযোগ উঠলে যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যে সেটি তদন্ত করে দেখা, সেটি নিজেদের তদন্ত করা, সেটি দুদকের মাধ্যমে তদন্ত করা, এবং সেই তদন্তের স্বার্থে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে মন্ত্রী সচিব যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদেরকে সরিয়ে দেয়া পর্যন্ত এরকম নানান পদক্ষেপ বিভিন্ন পর্যায়ে সরকার গ্রহণ করেছে। অর্থাৎ একেবারে সর্বোচ্চ যা যা কিছু সরকারের করা সম্ভব ছিল তার সব কিছু সরকার করেছে, কারণ সরকার জানে, আমরা দৃঢ় বিশ্বাসী ছিলাম। আমরা কি একটু দেখে আসবো, কারণ এটা 2013 সালে জানুয়ারি। আরেকটু বলি যে এই যে এর সব কিছু করা যখন হলো, এবং যখন বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী যখন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার এখানে কোনো দুর্নীতি হয়নি, দুর্নীতির হয় প্রমাণ দাও, তা না হলে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, তখন তারা বললেন দুর্নীতির ষড়যন্ত্রও নয়, দুর্নীতির ষড়যন্ত্রের অভিপ্রায় হয়েছিল। অর্থাৎ কেউ কেউ ভেবেছিলেন যে তারা দুর্নীতির ষড়যন্ত্র করবেন, মানে কোথায় দুর্নীতি আর কোথায় দুর্নীতির ষড়যন্ত্রের অভিপ্রায়। আপনি যে কথা বললেন যে সেই সময় অনেক ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থা, এবং আমরা জানি যে তখনকার যে সেতুমন্ত্রী তিনি তাকে সরে যেতে হয়েছিল, এবং সেটাও আসলে সরকারেরই ব্যবস্থার অংশ হিসেবে দেখেছে মাননীয় প্রধানমন্ত্রী, পার্লামেন্টেও এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আমরা একটু ফিরে দেখার চেষ্টা করেছি যে তার পরবর্তীতে কি কি অভিযোগ, পাল্টা অভিযোগ, পারসেপশন তৈরি করার কি কি চেষ্টা হয়েছিল, এবং তার পরবর্তীতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল। মাসুদুল হকের রিপোর্ট দেখব। বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের $120 কোটি অর্থায়ন নিশ্চিত ছিল। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে 2012 সালে এই সেতুতে ঋণ চুক্তি বাতিল করে দেয় বিশ্বব্যাংক। এখন প্রমাণিত হয়েছে সেই দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ সঠিক ছিল না। This project will be implemented with the utmost integrity and transparency and with zero corruption. একটা সামান্য ছুতা ধরে বাংলাদেশের এত বড় একটা সর্বনাশ করা, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। পদ্মা সেতু হবেই হবে। কানাডার বিচারক বলছেন, ফোনে আড়িপেতে সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করে প্রসিকিউশন মামলা সাজায়, সেটিকে গালগল্প ও গুজব বলে মত দেন বিচারক। তাহলে শুধু সন্দেহ, ধারণা বা গালগল্প ও গুজবের উপর ভিত্তি করে এতদিন বাংলাদেশকে বহির্বিশ্বে কলঙ্কিত করা হয়, ফলাও করে ছাপা হয় সেসব খবর। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না, জেনে শুনে সত্য গোপন করো না। উনি বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে এখানে এসে রাজনীতি করলে ভালো হয়। দুর্নীতির তকমা লাগিয়ে বিব্রত করা হয় সরকারকে। সেখান থেকে ঘুরে দাঁড়াতে বহির্বিশ্বের কাছে অনেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় বাংলাদেশ। কানাডার আদালতের রায়ে জয় হয়েছে বাংলাদেশের জনগণের, পরাজয় হয়েছে ষড়যন্ত্রের। সরকার শুরু থেকেই বলে আসছিল এই প্রকল্পে দুর্নীতি হয়নি। যেখানে একটা পয়সা অর্থ ছাড় হয় নাই, একটি পয়সা এখন পর্যন্ত তারা দেয় নাই, সেখানে দুর্নীতিটা কোথায় কিভাবে হলো? I am totally and completely honest man and I am a proven honest man. দুর্নীতির ওই ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে পদত্যাগে বাধ্য হন সে সময়ের যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। অভিযোগ ছিল প্রভাবশালী আরো অনেকের বিরুদ্ধেও। তদন্তের সুবিধার জন্য কোনোদিন কোনো সরকার যেটা করে না, আমি ওই মন্ত্রণালয় থেকে মন্ত্রীকে সরালাম, সচিবকে সরালাম। তবে তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। তখনকার সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ 7 আসামির সবাই অব্যাহতি পান। বিশ্বব্যাংক আনস্যাটিসফ্যাক্টরি রেসপন্সের
যে অভিযোগে পদ্মা সেতু ঋণ বাতিল করেছে তা সঠিক বলে মনে করি না। আজকে তো প্রমাণিত হচ্ছে যে আসলে কিছুই ছিল না। বিশ্বব্যাংক যেসব কথাবার্তা বলেছে তার কোনো ভিত্তি নাই। একেবারে আমি পদত্যাগ করলে যদি বিশ্বব্যাংক এই $3 বিলিয়ন 2.9 বিলিয়ন ডলার ঋণের সুরাহা হয়, আমি 10 বার পদত্যাগ করব। ডক্টর নাসির রহমান আর এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন না। 2012 সালে দৃঢ়চেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ জানিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন। অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেয়া সেই ঘোষণা প্রশংসিত হয়েছে সর্বত্র। 2019 সালে এই সেতু চালু হবে। কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, আমরাও যে পদ্মা সেতুর মতো এরকম একটা বিশাল সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করতে পারি এবং কর্মক্ষমতা বাংলাদেশ যে অর্জন করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা। বলছিলাম সে সময় অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেকে নিজের থেকেই সরে গেছেন। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন আজকে একটি লিখিত প্রতিবাদ প্রতিক্রিয়া দিয়েছেন, সেটির কিছু অংশ বিশেষ আমরা দেখাবো, পড়েও শোনাবো। আর আমরা জানি এই জন্যে আসলে দুদক এবং আদালতের মুখোমুখিও হয়েছিলেন মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক সচিব সেতু বিভাগের। তিনি আমাদের সঙ্গে আজকে সংযুক্ত আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি আছেন আমাদের সঙ্গে, তার বাসা থেকে সরাসরি সংযুক্ত হয়েছেন। আমরা আমাদের লিংক স্টুডিওতে যেতে চাই। মোস্তফা ফিরোজের কাছে অনেক প্রশ্ন আছে। মোস্তফা ফিরোজ, আসলে আমাদের যে ঘটনাটা আজকে ঘটলো, এটা আমাদের দেশের একটা মানে একটা নজিরবিহীন ঘটনা এবং গর্বের বিষয়। এবং আমাদের মুখ মানে যেই কালিমা লেপন করে আমাদেরকে মানে একেবারে চিরদিনের জন্য বিশ্ব দরবারে কালিমা লেপনের মধ্য দিয়ে আমাদেরকে কলঙ্কিত করা হচ্ছিল, সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসলাম। এটা আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বিশাল একটা অর্জন। এবং আমি একই সঙ্গে অত্যন্ত বিক্ষুব্ধ এবং আমি এই হিসেবে করি, যদি বিশ্বব্যাংক যদি ক্ষমা না চায় এই ঘটনার জন্য একটা প্রতীকী মানে বিচার এখানে একটা হওয়া উচিত। কারণ এটা কোনোভাবেই বিশ্বব্যাংক একটা দীর্ঘ লম্বা সময় ধরে শুধু দেশে না বিদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে আমাদের যেই অবস্থায় নিয়ে গিয়েছিল, মানে সেটা ভয়ঙ্কর একটা চিত্র। আজকে আমি ইফতেখারুজ্জামানের বক্তব্য পড়ছিলাম, তার একটা রিয়াকশন, এবং দেখেন এই সমস্ত মানুষগুলো সঠিক সময় সঠিক আবার বক্তব্যই দেয়। এবং তিনি বলেছেন যে কি বলে যে কী কারণে পিছনে কি উদ্দেশ্য ছিল সেটার ব্যাপারে একটা তদন্ত হওয়া দরকার, পাল্টা তদন্তের কথা দরকার। কারণ উনাদের মতন মানুষরাও কিন্তু অনুভব করছেন যে বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। তো সুতরাং আজকে এটা সন্দেহাতীতভাবে প্রমাণ হলো যে পদ্মা সেতুতে কোনো দুর্নীতির কোনো ঘটনা ছিল না। এবং আপনি যদি কানাডার আদালতের মানে অবজারভেশনগুলো যদি ফলো করেন, যে তারা বলছে যে কোনো গল্প এবং পুলিশ ভিত্তি করে এই ধরনের অভিযোগ আনা উচিত না, এবং পুলিশকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছেন যাতে এই ধরনের অভিযোগ কখনো না তোলা হয়। অর্থাৎ তাদের বিচার ব্যবস্থার ইতিহাসেও এটা একটা সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা, যাতে আদালত কখনো এই ধরনের মানে বাজে বিষয় নিয়ে, ফেক জিনিস নিয়ে তারা না হয়। তো সুতরাং এটা কিন্তু আমাদের অনেক বড় অর্জন, অনেক বড় শিক্ষা, যে আমরা রাজনীতির কারণে আমরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এমন খেলায় কখনো কখনো মেতে উঠি যা আমাদের দেশকে সারা বিশ্বে আমাদেরকে অমর্যাদা এবং একদম অবদমিত করে। এবং এই অবদমিত বা অমর্যাদার মধ্য দিয়ে আমরা মানে কি অর্জন করতে পারি? আলটিমেটলি তো রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় আসে দেশের জন্য, নাকি নিজের জন্য বা নিজের দলের জন্য? তা তো না, দেশের জন্য, মানুষের জন্য। তাহলে আমি দেশ এবং মানুষকে বিশ্ব দরবারে একদম কলঙ্কিত করলাম, মাটিতে নামিয়ে দিলাম, তাতে লাভটা কি, অর্জনটা কি? অর্জন তো হয় না। তো সুতরাং আমি মনে করি আমাদের দেশের জন্য এটা একটা বিশাল অর্জন। এবং আমি কিন্তু একটু আশ্চর্য হলাম যে আজকে এত বড় একটা অর্জনের মধ্যেও সরকার কেমন যেন নীরব। সংশ্লিষ্ট যে সৈয়দ আবুল হোসেন একটি লিখিত বিবৃতি দিলেন, আজকে তো তার জন্য একটা বিজয় উৎসব, সরকারের জন্য একটা বিজয় উৎসব। কেন আজকে একদম সম্মিলিতভাবে একটা অ্যানাউন্সমেন্টের মতন করে এটা আজকে জাতির সামনে আরও ভালোভাবে কেন উত্থাপন করা হলো না? আমি এটা একটু হয়তো নিশ্চয়ই তারা হয়তো অ্যানালিসিস করছেন, হয়তো বলবেন, কিন্তু আমরা প্রম্পট রিয়াকশন চাচ্ছিলাম। এবং আমি মনে করি যে কোনো অবস্থাতে এই ঘটনা
বিশ্ব ব্যাংকে ছাড় দেওয়া উচিত হবে না। বাংলাদেশের এখন উচিত ঘুরে দাঁড়ানো, অন্য কোনো উন্নত সভ্য দেশ হলে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন করতো। জি, ছাড় দেওয়া উচিত হবে না, এবং ছাড় দেওয়া উচিত হবে না এটাকে আপনার যেটা বলি দাবি, সেটাকে কার্যকর করতে হলে প্রক্রিয়াটা কি সেটা আমরা দীপুমণির কাছে জানবো। তিনি সেই সময় কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমরা কি নাজমুল আশরাফ, আপনার প্রশ্ন বা মন্তব্য যদি থাকে? আমার দুটি প্রশ্ন দীপুমণির কাছে ইতিমধ্যেই ছোট ছোট দুটি প্রশ্ন নিয়ে আমি একটু ছোট মন্তব্যই করি। দীপু ভাই যেগুলো বলে ফেলেছেন সেগুলোর সাথে তো পুরোপুরি একমত। ডাক্তার দীপুমণি যা বলেছেন সেটার সাথেও আরও যেসব বক্তব্য শুনলাম আমরা আপনাদের রিপোর্টে, কিন্তু ঘটনা হচ্ছে কি যে বিশ্বব্যাংক বলে আমরা যে এত বেশি মাতামাতি করি, বিশ্বব্যাংক অভিযোগ এনেছে সুতরাং এটার ভিত্তি নিশ্চয়ই আছে, কানাডার আদালতে মামলা হয়েছে, এত উন্নত দেশ নিশ্চয়ই সেটার মধ্যে কিছু একটা আছে। এই যে নিজের উপরে বিশ্বাস না রেখে পরের উপরে বিশ্বাস করা, বিদেশি হলে পরে, বিদেশি শক্তি হলে পরে, সাদা চামড়া হলে পরে আমরা চোখ বন্ধ করে তাদের উপরে নির্ভর করি, এবং এই যেরকম একটি ভুয়া অভিযোগ যেটি গোটা জাতির জন্য কলঙ্ক সবাই বলছেন, সেটাকে ধরে আবার আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় ব্যক্তিত্ব, সুশীল সমাজ এবং আরও অনেক বিখ্যাত লোকজন তখন যেভাবে মানে ঝাঁপিয়ে পড়েছিলেন বিশ্বব্যাংকের পক্ষে, এবং যেই কথাগুলো তারা বলেছিলেন সেটা পুরোটাই দেশ এবং জাতির জন্য কলঙ্কজনক ছিল। তো তারা কি এই দেশের মানুষ না? তারা কি এই দেশের এই জাতির মান সম্মান নিয়ে তারা ভাবেন না? কেবলই রাজনৈতিকভাবে কাউকে ঘায়েল করার জন্য জাতিগতভাবে নিজেদেরকে অপমানিত করা, তুচ্ছ করা, হেয় করা, এটা কোন ধরনের রাজনীতি? যেটা এর মধ্যে দাবি করা হয়েছে যে বিশ্বব্যাংক যে আমাদেরকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করেছে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে, এবং স্থানীয়ভাবে যারা ওই একই শক্তির পক্ষ নিয়ে এই ধরনের কথা বলেছেন তাদেরও কিন্তু একইভাবে অভিযুক্ত করা উচিত এবং তাদেরও বিচার হওয়া উচিত যে তারা নিজের দেশে থেকে নিজের দেশের বেইজ্জতি করেছেন, আর বিশ্বব্যাংক সহ যারা বিদেশি শক্তি আমাদেরকে বেইজ্জতি অপমান করেছেন তাদের তো বিচার হওয়া উচিতই। তা না হলে পরে ভবিষ্যতে হয়তো এরকম ঘটনার শিকার আমরা হব। তবে আশার বাণী হচ্ছে এই একটি ঘটনায় বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই বলিষ্ঠতার প্রমাণ দিয়ে বিজয়ী হয়েছেন, না কেবল বাংলাদেশের মাথা উঁচু করেছেন এবং বিশ্বব্যাংকের মতো এত শক্তিশালী একটি আন্তর্জাতিক সংগঠনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের সামর্থ্য নিয়ে এত বড় একটি প্রকল্প বাস্তবায়ন করেছেন, এই সক্ষমতা আরেকবার প্রমাণ করলো যে আমরা অনেক বেশি উন্নত হয়েছি। আমরা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণির কাছে একটু জানতে চাই, যে কথাটি বলছিলেন মোস্তফা ফিরোজ, ইফতেখারুজ্জামান টিআইবির যিনি নির্বাহী পরিচালক আছেন, তার বক্তব্যে তিনি বলেছেন যে কি কারণে, কি উদ্দেশ্য ছিল, এর পেছনে কারা ছিল তার একটি তদন্ত হওয়া উচিত। আপনাকে তখন অনেক রকমের চাপ সহ্য করতে হয়েছে, আমরা কি তার ছিটেফোঁটা জানার মতন দিন তো নিশ্চয়ই এসছে। আরেকটি কথা মোস্তফা ফিরোজি বলেছেন, আজকে তো বিজয় উৎসব, কেন একটু মনে হচ্ছে যে একটা অল আউট সব বিজয় উল্লাসের মতন একটা ব্যাপার। আমরা খুবই একটা ম্রিয়মান অবস্থায় ছিলাম, মন খারাপের মতো অবস্থায় ছিলাম, যদিও পদ্মা সেতুটি হয়েছে 38% নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু তারপরেও মাথার ভিতরে কিন্তু এরকম একটি অস্বস্তি পীড়া দিত। সেই পীড়াটা দূর হলো বাংলাদেশের মানুষ থেকে। অনেকে বলেছেন যে যে কি কানাডার আদালতে যে এই রায় হয়েছে তাতে সরকারের একটু স্বস্তি, আমাদের বাংলাদেশের অনেক লোকজন বলছে সরকারের একটু স্বস্তি পাবে। তাহলে আমরা যখন নাকি বিভিন্ন অর্জনের সময় বলি যে সরকার আর বেসরকার আলাদা বলে কিছু নাই, গোটাই বাংলাদেশ, তাহলে অর্জনের সময় দুর্নীতির অভিযোগ যখন খণ্ডিত হলো তখন খালি সরকারের স্বস্তি, আর অস্বস্তির সময় উল্টা কথা বলার সময় সকলে মিলে, মানে আপনারা রাজনীতিবিদ হিসেবে কি কি ফেস করেন, কিভাবে ফেস করেন, এই পারসেপশনের রাজনীতি আপনাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করছে, বাংলাদেশকেই কতটা ক্ষতিগ্রস্ত করছে? মুন্নি, আপনি আমাকে আসলে এত অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করেছেন, আমার মনে হয় না আজকের এই অনুষ্ঠানের এই ক্ষুদ্র পরিসরে এর সবগুলো বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব। আছে ছোট ছোট করে যদি একটু জানেন। প্রথম কথা হলো যে আমাদের সবার খুব মন খারাপ ছিল, আমরা সবাই খুব ম্রিয়মান হয়েছিলাম, আমি কিন্তু তা মনে করি না। তার কারণ হচ্ছে আমরা যদি কেউ ভেবে থাকি যে হয়তোবা দুর্নীতি হয়েছে, ওই যে আশরাফ সাহেব বললেন যে বিদেশিরা বলছে, বিশ্বব্যাংক বলছে, তাহলে নিশ্চয়ই ঠিক। আমরা নিজেদের উপরে আমাদের আত্মবিশ্বাস কম কেন? আমরা কেন হীনমন্যতায় ভুগি? আমরা একটি সরকার
একটি রাজনৈতিক দল, তার তো অতীত দিয়ে তাকে বিচার করতে হবে। আপনি এই আওয়ামী লীগের, আপনি এর একেবারে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত দেখুন, এর বিরুদ্ধে বহুবার বহু অভিযোগ আনা হয়েছে, কিন্তু তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। এই আওয়ামী লীগ তার সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম দিয়ে দেশ পরিচালনা করেছে। যখনই দেশ পরিচালনার দায়িত্বে এসেছে, মানুষের ভোট নিয়ে, মানুষের রায় নিয়ে এসেছে এবং মানুষের জন্য কাজ করেছে। এই সরকার যখন নিজের পায়ের উপরে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আত্মবিশ্বাস নিয়ে বলেছে যে আমার সরকার কোনো দুর্নীতি করেনি, আমার প্রধানমন্ত্রী যখন বলেছেন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে যে আমার এখানে কোনো দুর্নীতি হয়নি এবং এই দুর্নীতির তুমি প্রমাণ দাও অথবা তুমি ক্ষমা প্রার্থনা করো, সেটি দিয়ে আমি তো মনে করি, আমি তো সেই বিশ্বাসে বলিয়ান থেকেছি, আমার মনে তো এতটুকু হীনমন্যতা জায়গা পায়নি। আমি আজকে আমার বিজয় উল্লাস করার আমি কোনো সেই কারণে কারণ দেখছি না। কিন্তু আমি যোগ করতে চাই আপনার সঙ্গে, বলছেন যে মাতামাতি কানাডার কোর্ট যেহেতু বলেছে, তখন তো সেই মাতামাতিটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং দুর্নীতির দায়ে সকল মন্ত্রীকে না, আজকের অবস্থাটা দেখে আজকে কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা অনেক ঘুরপাক করলাম। আপনি যদি ভেবে দেখেন, সজীব ওয়াজেদের জয়ের স্ট্যাটাস এবং আর কয়েকজন একটু বলেছে, এছাড়া কিন্তু আমি সেইভাবে দেখলাম না যে ক্ষমা চাওয়া উচিত, বাংলাদেশকে হেয় করেছে। এটাও তো কোর্টই তো বলেছে, কানাডার কোর্টই তো রায় দিয়েছে যে না, এখানে কোনো দুর্নীতি হয় নাই এবং তারা একেবারে স্পেসিফিক কিছু বাক্য বলেছে, গুজব, কল্পনা প্রসূত এরকম বলেছে। সেটা নিয়ে তো আমাদের সোশ্যাল মিডিয়া, যাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেটি বলা হয়েছে যে একেবারে হিয়ারসে এবং রিউমারের উপরে ভিত্তি করে এই পুরো অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগ একেবারেই ধোপে টেকে না। আমার অনুষ্ঠানটা যে আপনারা রাজনীতিবিদরা এই পারসেপশনটা আসলে যখন নাকি খারাপ দিকে থাকে, নেগেটিভ পারসেপশনটাই বোধহয় অনেক পারসেপশন বাংলাদেশে, তাই তো? আমি আপনার উত্তরটা আমি দিই, সেটি হচ্ছে আপনি দেখবেন যে কারা খুব ম্রিয়মান ছিল কিংবা কারা ম্রিয়মান ছিল না, কারা খুব উচ্চকিতভাবে কারা বলেছে যে হ্যাঁ, যেহেতু বিশ্ব ব্যাংক বলেছে অতএব নিশ্চয়ই দুর্নীতি হয়েছে এবং এই মন্ত্রীকে বের করে দাও, এই সচিবকে বের করে দাও, এদেরকে জেলে ঢুকিয়ে দাও, এই সরকারকে উৎখাত করো। এরা কারা ছিল? এরা ছিল কারা? এরা ছিল সেই বিরোধী দল যারা দুর্নীতির দায় এবং যাদের সরকারের সময়ে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে বিশ্ব ব্যাংক এর আগে বিভিন্ন প্রকল্পে অর্থ প্রত্যাহার করে নিয়েছিল। সেই বিএনপি সরকার, সেই সরকারের তারা, সেই বিএনপি এটি নিয়ে উচ্চকিত ছিল। তাদের একটি পুরোপুরি অপরাজনীতির বহিঃপ্রকাশ এটি ছিল যে তারা দেশের সুনাম ক্ষুণ্ণ হোক তাতে কিছু যায় আসে না। তার মানে পারসেপশনের অপরাজনীতি, আমরা ঠিক পারসেপশনের রাজনীতি বলছি যদিও শিরোনামটা আসলে পারসেপশনের অপরাজনীতি, কি করে একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা চলবে। আমাদের একজন দর্শক অনেকক্ষণ অপেক্ষায় আছেন, একটা প্রশ্ন করবেন আপনাকে নিশ্চয়ই, এইটুকু বলতে হবে, আপনি বলবেন। একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম নজরুল ইসলাম, জি, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। প্রশ্ন যে আজকের প্রশ্নটা হলো যে কানাডা থেকে যেই রায় আসলো আমাদের জন্য, এটা সুখের খবর। আমি দীপুমণির মাধ্যমে একটা জিনিস সব প্রচার করার জন্য বলছি, সেটা হলো কানাডার এই যে পদ্মা সেতু নিয়ে যে প্রশ্ন হইলো যে আমরা দুর্নীতি করছি, অথচ পদ্মা সেতুর ব্যাপারে কোনো টাকাই ছাড় দেওয়া হইলো না, আমাদেরকে বলা হইলো আমরা দুর্নীতি করছি। আজকে বিএনপি নতুন নির্বাচন কমিশন সম্পর্কে সেই ধরনের ইঙ্গিত দিতেছে যে নির্বাচন কমিশন, আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ আমরা বলছি পারসেপশনের রাজনীতি, এটা দীপুমণি একটু শুধরে দিলেন, পারসেপশনের অপরাজনীতি এবং সেই অপরাজনীতির কবলে আসলে অপরাজনীতি কতখানি ধকল পোহাতে হয় রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের ধকল পোহানো নয়, জনগণকে পোহাতে হয়। পুরো দেশ যে একটা বিরতি নিয়ে আসবো দীপমণি, পুরো দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। আমরা বিরতির পরে আমাদের সঙ্গে মোশাররফ হোসেন ভূঁইয়া আছেন, সাবেক সচিব, সেতু বিভাগ, যিনি এটার কারণে কিছুটা হ্যারাসমেন্টের শিকারও হয়েছেন। তিনি তার কথা বলবেন আজকে। বিরতির পরে আসছি।
নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে ডক্টর দীপু মনি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন মোস্তফা ফিরোজ, বাংলা ভিশনের বার্তা প্রধান, এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে মোশাররফ হোসেন ভূঁইয়া একটু আগে যুক্ত হয়েছেন তার বাসা থেকে, সেতু বিভাগের সাবেক সচিব। তিনি এই পদ্মা সেতু নিয়ে তিনি অনেকখানি ভুগেছেন। আজকের তিনি এই খবরটা যখন পেয়েছেন, আর সেই সময়কার অভিজ্ঞতা বা আজকের কোনো অনুভূতি কিছু বলবেন কিনা? আমি আজকে যখন খবরটা পাই তখন আমি নরসিংদীতে ছিলাম দুটো অনুষ্ঠানে। সেইখানেই আমাকে চ্যানেল আই, RTV, চ্যানেল 24 এবং BTV আমার সাক্ষাৎকার নিয়েছে। আমি বলিষ্ঠভাবে আমার যা বলার তা সেখানে বলেছি, আমার প্রতিক্রিয়া, এবং সেটি আমি লক্ষ্য করেছি অনেকেই বলেছে সেটি প্রচার হয়েছে। আমি কিন্তু এই তথাকথিত দুর্নীতি ষড়যন্ত্রের মামলার সরাসরি ভুক্তভোগী, এবং এই মামলায় যেহেতু আমাকে প্রধান আসামি করা হয়েছিল, সেই জন্য আমার ভোগান্তিটা বেশি হয়েছে। তৎকালীন দুর্নীতি দমন কমিশনের যারা ছিলেন তারা কি কারণে সাথে সাথে আমাকে মামলায় দিয়ে তারপরে অ্যারেস্ট করলো, সরকারের ব্যুরোক্রেসির সর্বোচ্চ পর্যায়ে সচিব, এবং তার বিরুদ্ধে মামলা করে শুধুমাত্র এজাহার দিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এবং 40 দিন আমি জেলে ছিলাম। এর মধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করতেন আমাকে জামিনই দেওয়া হইতো না। তো আমি যেই কথাটি বলতে চাই, এখানে আমি লক্ষ্য করেছি জনাব মুস্তফা ফিরোজ এবং জনাব নাজমুল আশরাফ সাহেব কিছু প্রতিক্রিয়ার কথা বলেছেন, এবং তারা তো আজকে দেখলাম যে ইমোশনাল হয়ে গিয়েছেন যে বাংলাদেশের সুনাম এইভাবে ক্ষুণ্ণ করছে, আমরা কেন চিৎকার করি না। আমি একটা কথা শুধু বলি, ওই সময়ের মিডিয়া কিন্তু এত নেগেটিভ প্রচার করেছে, সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, এবং এই কথাটাই সবাই বলেছে দুর্নীতি অবশ্যই হয়েছে, না হলে বিশ্বব্যাংক এরকমভাবে গিয়ে প্রচার করতো না। আমাদের কিছু সুশীল সমাজের লোকজন তারাও তখন বলেছে যে অবশ্যই দুর্নীতি না হোক, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। কিছু কিছু মিডিয়া, আমি তো জানি, 37 মিলিয়ন $, অর্থাৎ বাংলাদেশের টাকায় 240 কোটি টাকা বিট করেছে, অথচ বলছে যে 300 কোটি টাকা খেয়ে ফেলেছে। তো এই ধরনের অনেক অলীক কথাবার্তা তখন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকার কারণে এই জিনিসটা থেকে আমরা রক্ষা পেয়েছি। তখনই মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আমি শুনেছি যখন আমাকে অ্যারেস্ট করেছে তখন প্রধানমন্ত্রী চিৎকার করে বলেছে যে তাকে মামলা দিয়েছে কিন্তু অ্যারেস্ট করা হইল কেন। এবং পরবর্তী পর্যায়ে আমি যখন জেল থেকে বের হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমার কি অপরাধ, কেন আমাকে জেলে নিল। প্রধানমন্ত্রীর চোখ ছলছল করে উঠেছে, এবং সেই জায়গায় কয়েকজন মন্ত্রী, বেশ কয়েকজন সচিব ছিলেন। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেছে, তুমি পরিস্থিতির শিকার, বিশ্বব্যাংক তোমাকে ধরতে চায় নাই, বিশ্বব্যাংক আমাকে ধরতে চেয়েছে এবং আমার পরিবারকে হেয় করতে চেয়েছে। পরবর্তী পর্যায়ে আপনারা জানেন যে বিশ্বব্যাংক যেই কাজটি করেছে, RCMP, কানাডার RCMPতে গিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তারা মামলা করেছে। এটি কখনো তারা বিশ্বব্যাংক এই ধরনের কাজ করে নাই কোনো দেশের ক্ষেত্রে। এখন হয়তো তারা বলতে পারে যে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সেটি তলিয়ে দেখি, কিন্তু তারা এইরকম সরাসরি কখনো মামলা করে নাই। একটাই ইন্টেনশন ছিল যে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করা, এবং প্রধানমন্ত্রী যে বলেছে একটা কথা যে আমি বিশ্বব্যাংকের টাকাই নেব না যদি দুর্নীতি প্রমাণ করতে না পারে,
সেই জন্য উঠে পড়ে লেগেছিল যে দুর্নীতি কোনো না কোনোভাবে তারা প্রমাণ করবে। এবং একটা কথা আপনারা লক্ষ্য করে দেখবেন যে RCMPও কিন্তু অনেক বাড়াবাড়ি করেছে সেই সময়। আমি জানতে পেরেছি একজন আসামি বাংলাদেশের নাগরিক, তিনি কানাডায় থাকেন, তার বাড়ি তছনছ করে ফেলেছে। তারা সেইখানে তাই তথ্য খুঁজবে, এই করবে সেই করবে। যাই হোক, সেইখানে তাদেরকে অবশ্য আমাদের দুদকের মতো এত করে তাদেরকে জেলে নেয় নাই, কিন্তু তারাও খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন আসামির 2টা বাড়ি ছিল কানাডায়, তার 2টো বাড়ি বিক্রি করে ফেলতে হয়েছে। আর আমি যেই কথাটি বলবো সেটি হলো যে সেইখানে প্রথমে আমাদের এখানে যখন আমি যেটা বলেছি প্রথমে যে আমি এটার সরাসরি ভুক্তভোগী, আমি জেল থেকে 40 দিন পরে ছাড়া পেয়ে আমি সাসপেন্ডেড অবস্থায় ছিলাম প্রায় 6 মাস। এরপরে আমি প্রায় 1.5 বছর OSD ছিলাম। তো তারপরে যখন আমার বিরুদ্ধে কোনো কিছু না পেয়ে দুর্নীতি দমন কমিশন মামলাটি তারা বাতিল করে দিল, বলতে গেলে FRT দিয়ে দিল, তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে শিল্প মন্ত্রণালয়ে পদস্থাপন করা হলো এবং পরবর্তী পর্যায়ে আমি সিনিয়র সচিবও হলাম এবং এখনো আমি সরকারের মধ্যে আছি। তো যেই জিনিসটা আমি এখন বলতে চাচ্ছি সেটি হলো যে কানাডার দুর্নীতি দমন কমিশন যখন আমাদেরকে ছেড়ে দেয় তখনও কিছু কিছু লোক বলেছে যে সরকারের নির্দেশে দুদক এখানে কাজ করেছে, কিন্তু আমি তো জানি দুর্নীতি দমন তন্ন তন্ন করে বের করতে চেষ্টা করেছে কিছু আছে কিনা, একটা জিনিসও বের করতে পারে নাই। কারণ অভিযোগগুলি সবই গিয়েছিল ফিকটিশাস একটা ইমেইলের মাধ্যমে এবং কেউ কেউ সরাসরি বিশ্বব্যাংকের সাথে যোগাযোগ করে তারপরে বিশ্বব্যাংককে প্ররোচিত করেছে। এই পরিস্থিতিতে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এরকম একটি যে অভিযোগ, সেখান থেকে শুধু আপনি মুক্ত হননি, এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা ছিলেন, ভুগেছেন, সকলেই মুক্ত হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। দীপুমণি, আমরা যে জায়গায় ছিলাম আপনাকে যেখানে থামিয়ে দিয়ে গেছি, রাজনীতিবিদরা নয়, ভুগছে আসলে গোটা দেশ। দেখুন, অনেকগুলো দিক আছে। একটি হলো রাজনীতির দিক, যেখানে আমাদের বিরোধী দল তারা এই যে সরকারকে হেয় প্রতিপন্ন করে, প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের রাজনৈতিক ফায়দা লুটবার চেষ্টা, সেটি করতে গিয়ে সেই অপরাজনীতির শিকার সারা দেশ হয়েছে। এটি একটি দিক। আরেকটি দিক, আমাদের যে এই মিডিয়া যদি আমরা বলি, আমাদের গণমাধ্যম, সেটি প্রিন্ট বলি, ইলেকট্রনিক মিডিয়া বলি, তারা যেভাবে যে একটি কোনো বিষয় পেলে সেটির পুরোপুরি খতিয়ে না দেখে, এটি অবশ্যই এই 24 আওয়ার্স টেলিভিশন চ্যানেল হওয়া, সেটিও তার একটি কারণ, সারাক্ষণই আপনাদের নিউজ প্রয়োজন, সেই কারণেও হয়তো কিন্তু কোনো কিছু খতিয়ে না দেখে যেভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিদিন টক শো, প্রতিদিন আলোচনা, এবং সেটির মাধ্যমে সরাসরি কিন্তু দোষ হয়েছে এটিই প্রমাণ করবার একটি চেষ্টা চলেছে। তার সঙ্গে যুক্ত হয়েছিল আমাদের সুশীল সমাজ, আমাদের তথাকথিত অনেক থিঙ্ক ট্যাঙ্ক, এবং তারাও কিন্তু অবশ্যই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি দিয়ে দেশ শেষ হয়ে যাচ্ছে, সেগুলো বলেছে। একই সঙ্গে আমি মনে করি এর আরেকটি দিক আছে, যেটি এর আগেও আমরা আলোচনা করেছি, যে আমাদের হীনমন্যতা, যে বিদেশ থেকে কেউ কিছু বললেই বা বিশ্বব্যাংকের মতো কোনো প্রতিষ্ঠান কোনো কথা বললেই সেটি অমোঘ সত্য, আমরা তারা বললেই তাদের সার্টিফিকেট নিয়েই যেন আমাদের জাতি হিসেবে চলতে হবে। তাদের সার্টিফিকেট নিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি, তাদের সার্টিফিকেট নিয়ে আজকে বাংলাদেশ এই এত দূর আগায়নি। বাংলাদেশ তার মানুষের শ্রম দিয়ে এবং সঠিক নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, অনেক চড়াই উতরাই পেরিয়ে। কাজে আমাদের এগুলো সব বিবেচনা করবার প্রয়োজন আছে, এবং যে কোনো তথ্য যে কোনো সময় যে কেউ একজন সম্পর্কে একটি ভুল তথ্য কোথাও পরিবেশন করলো, সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে একটি
সে যদি সরকারের হয় বা কোনো রাজনৈতিক ব্যক্তি হয় তবে তার চরিত্র হননের একটা যেন মহোৎসবে সবাই নেমে পড়েন। কাজে আমাদের, আমি মনে করি এই ঘটনাটি দিয়ে আমাদের বোধহয় একটি শিক্ষা নেবার সুযোগ হয়েছে যে আমরা যেন এটিকে, এবং আজকে দেখুন এই যে একজন দর্শক প্রশ্ন করলেন যে নির্বাচন কমিশন সম্পর্কে, আমরা ওই প্রসঙ্গেও আসবো। আমরা বলছিলাম সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তার প্রতিক্রিয়ার আমরা খবরে দেখিয়েছি, একটু অংশ একটু দীপুমণির সঙ্গে যোগ করেই আমি পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হয়েছে। বিশ্বব্যাংকের তৎকালীন প্রেসিডেন্টের সাথে আমার চীনের একটি আন্তর্জাতিক ফোরামে সাক্ষাৎ হয়। তিনি তখন বলেছিলেন, আমি বুঝতে পারছি পদ্মা সেতু ও আপনি ষড়যন্ত্রের শিকার। বিশ্বব্যাংকের কর্মকর্তারা বাংলাদেশের গণমাধ্যম ও বিশিষ্ট কতিপয় লোকের কথায় প্রভাবিত হয়েছেন, এজন্য আমি অনুতপ্ত। মানে এই আমিটা আসলে বিশ্বব্যাংকের তৎকালীন প্রধান। আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সাকোকে, মানে আবুল হোসেন বলছেন, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান সাকোকে মিথ্যা অভিযোগের ভিত্তিতে জড়ানো হয়েছে। পরামর্শক নিয়োগে $37 মিলিয়ন, দর প্রস্তাবের $35 মিলিয়ন ঘুষ লেনদেনের অভিযোগ করা হয়েছে টকশোতে। এই বিষয় নিয়ে বিশিষ্টজনরা রাতের ঘুম হারাম করে আলোচনায় অংশ নেন, তা ছিল মিথ্যা। আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রতিদিন টকশোতে কোনো কিছু খতিয়ে না দেখে এবং সারা রাত ওই টকশোতে ঝাঁপিয়ে পড়া। সৈয়দ আবুল হোসেনও বলেছেন। আমাদের দুই সিনিয়র সাংবাদিক আছেন, নাজমুল আশরাফ এবং মোস্তফা ফিরোজ, কি বলবেন? না, এটা আমি বলতে চাই এটা একদম কিন্তু ঘটনাটা সত্য না। গণমাধ্যম কিন্তু যখন যে ঘটনাটা ঘটে তার পিছনে ছোটে, এবং আজকে আমি এই যে বললাম যে আজকের এই এত বড় একটা বিজয় উৎসব, আজকে যদি সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে যদি এইটা প্রেস কনফারেন্সের মাধ্যমে হোক, তাদের নানান প্রান্ত থেকে তারা যদি বক্তব্য দিতেন, আমরা কি এটা প্রচার করতাম না? আগামীকাল যদি আপনারা আসেন টিভির সামনে, আমরা কি প্রচার করব না? আজকে যেমন আজকে ঘটনাটা ঘটছে, আজকের প্রচারটা কি, এই প্রচারটা কি করবে না? করবে। গণমাধ্যম ওই সময় এটা একটা বিরাট একটা ইস্যু ছিল, সেই ইস্যুর পক্ষে বিপক্ষে নানান রকম মতামত এসছে, সেই মতামতগুলো তারা আপ করেছে, তারা তুলে ধরেছে। এখানে কি কোনো গণমাধ্যম বলেছে ইয়েস পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে? এটিএন নিউজ অথবা এনটিভি বা এটিএন বাংলা কেউ তো দায়িত্ব নিয়ে বলেনি, গণমাধ্যম বলেনি। গণমাধ্যমে এসে যার যার বক্তব্য তুলে ধরেছে। গণমাধ্যমের কাজই কিন্তু তাই, যখন যে ঘটনাটা ঘটে তার পক্ষে বিপক্ষে যে সমস্ত বক্তব্য। আজকে দেখেন, আমি বলি আমি খুব আশ্চর্য হয়েছি বিএনপি মহাসচিবের বক্তব্য। দেখেন তিনি কি বলেছেন, মানে এটা খুবই বিস্ময়কর কথা, যে কি প্রমাণ হলো তা বিএনপির বিষয় নয়। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। এইরকম একটা দায়িত্বশীল মানুষের মুখ দিয়ে যে এইরকম কথা বেরোতে পারে, আমি চিন্তারও যোগ্য। আমি আস্তে আস্তে ভাবছিলাম আজকে তো অনেক ঘটনা, কি বলা যায়, এর বিপক্ষে বা বিএনপি একটু সাপোর্টে আসে এরকম কি কোনো তথ্য বক্তব্য আছে? আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখেন কি বক্তব্য দিল, যে কি প্রমাণ হলো তা বিএনপির বিষয় নয়। কি এটা বিএনপির বিষয় হবে কেন? এটা দেশ জাতিকে কিভাবে অপমান অপদস্থ করা হলো, কোথায় নেমে গেল, সেইটা কি শুধু বিএনপির বিষয়? এটা দেশের বিষয়। কিন্তু এই অপদস্থ করার পেছনে যে আমরা বলছি যে আসলে তাহলে আজকে বিএনপির মতন দল, যে দল কিন্তু ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, ফাইনালি কিন্তু কিছুটা দায় গণমাধ্যমের উপরে পড়ে। আমাদের যেটা বলতে চাই সেটা বলার জন্য আমরা প্ল্যাটফর্ম দিই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পেসিফিক বলেছেন যে খতিয়ে না দেখে আমরা ঝাঁপিয়ে পড়ি, সেই দায়টার আমরা কতখানি নিব? না, খতিয়ে না দেখে তা না, এইটা একটা ঘটনা ছিল যে বিশ্বব্যাংক এখানে অর্থায়ন বন্ধ করেছে। বিশ্বব্যাংক নানান সময় নানান রকম বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যের প্রেক্ষিতে আপনার এখানে যখন কি টকশো হবে, ওইগুলি তো ঘটনা। তার পক্ষে বিপক্ষে আপনি কি সাজান নাই যে এইটার পক্ষে কে থাকতে পারে, বিপক্ষে কে থাকতে পারে, সেভাবেই সাজানো হয়েছে। আজকে যেভাবে সাজান না কেন, দেখেন ঘটনাক্রমে কিন্তু আজকে আপনারা ওখানে দুইজন, আমরা চারজন, আমরা কিন্তু মোটামুটি একই লাইনেই কথা বলছি, কারণ এর বাইরে কিন্তু কোনো কথা বলার নাই, এটার বাস্তবতা। বিষয়টি হলো কি, যত দোষ নন্দ ঘোষ, গণমাধ্যমের উপরে সবারই ক্ষোভ থাকে এবং সব দোষ তাদের ঘাড়েই চাপে। দীপু ভাই এর মধ্যে বলেছেন, আমি শুধু ওটাকে একটু ভিন্নভাবে বলি, যে ওই সময়টা পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের, পদ্মা সেতুর মতো একটি প্রকল্প, বিশ্বব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের অভিযোগ, কানাডার মতো একটি দেশের আদালতে মামলা, তারপরে আওয়ামী লীগের মতো একটি সরকার ক্ষমতায়, বিএনপির মতো একটি দল বিরোধী দলে থেকে কথা বলছে, অনেক নামি দামি
আমাদের সুশীল সমাজের বিগ শটসরা কথা বলছে, এই সব কিছু সংবাদ মূল্য আছে কিনা আপনি আমাকে বলেন মুন্নি সাহা। তো এগুলোর যখন সংবাদ মূল্য থাকে সেগুলো তো আমরা প্রচার করবই। কোন গণমাধ্যম বলেছে যে হ্যাঁ এই অভিযোগ সত্যি বা এখানে দুর্নীতি হয়েছে? তখন যে যা বলেছে, যা কিছু ঘটেছে সেগুলো সংবাদ মাধ্যম তুলে ধরেছে। ফলে মনে হয়েছে যে সংবাদ মাধ্যমে এটা নিয়ে একেবারে বন্যা বয়ে যাচ্ছে। তবে ওই সময় যে টক শো হয়েছে, আমি নিজে ওইগুলোতে অংশ নিয়েছি। আমি নিজের কথা বলতে পারি, আর অনেকের কথা এরকম আলোচনাই হয়েছে যে কি বলে দুর্নীতি করার অভিপ্রায় এরকম হালকা পাতলা ফালতু বিষয় নিয়ে এত বড় কিছু করছে, তার কোনো প্রমাণ নাই হিসেবে যেটা আমাদেরকে বলা হলো। না, আমি একটা আশ্চর্য হচ্ছি যে কোন ঘটনা ঘটলেই মিডিয়ার উপরে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে। আজকেও এটা যে তাহলে আমরা অতীতের কোন ঘটনা বলবো না, বিশ্লেষণ করবো না। আজকে সার্চ কমিটি নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে অনেক রকম মতামত হচ্ছে, আমরা বলবো না। এখন যদি ভালো নির্বাচন হয় তাহলে কি বলা হবে যে না তাহলে আপনারা নির্বাচন কমিশন নিয়ে এত আলোচনা করলেন কেন, এত নেগেটিভ হলেন কেন? এটা হবে। আর গণমাধ্যমের কাজই তো তাই, পক্ষে বিপক্ষে সব মতামতগুলো জনগণের সামনে তুলে ধরা, জনগণ বিচার করবে যে কি ঘটছে। এবং ওই সময় গণমাধ্যম সবকিছু তুলে ধরার কারণে কিন্তু তার ধারাবাহিকতা এখন আমরা মিডিয়াও কি পারসেপশনের শিকার নয়? তখন যদি কোনো একটি গণমাধ্যম যদি ঝাঁপিয়ে না পড়ে সেই সব আলোচনা না দিয়ে যদি সেই তথ্যবহুল কিছু ইনভেস্টিগেটিভ কিছু যদি প্রচার করতো, যেই মামলার যে অভিযোগের কোনো ভিত্তি পেল না কানাডার মতো দেশের আদালত, আমি আপনি ঢাকায় বসে কি প্রমাণ খুঁজে বের করব? না, যদি আপনি বিরত থাকতেন, আপনি বলতেন যে না এখানে কোনো দুর্নীতি আছে কি নাই, যতক্ষণ পর্যন্ত তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলবো না। ধরেন আপনার মিডিয়া অথবা আমাদের এটিএন নিউজ চ্যানেল, তখনও কি এই চ্যানেলটির দায় হতো না, পারসেপশনটা দাঁড়াতো না যে দালাল এগোচ্ছে, তাই না? একটা পপুলারিটি জনগণ আসলে তো তৈরি হয়ে আছে খারাপ কথাটা শোনার, যেটা রাজনীতিবিদরাও ভোগেন, এটা মিডিয়াও কি ভোগে না? আমি সেটাই বলছি যে দেখুন আশরাফ ভাই, আমি যদি একটু বলি যে আমি যখন যেটা বলেছি যে অনেকগুলো দিক আছে, তার মধ্যে মিডিয়াও যে এটার শিকার এবং মিডিয়াও যে খতিয়ে না দেখে, এবং যেটি বললাম যে যখন 24/7 আপনার খবর দেখাতে হয় তখন আপনি বিভিন্ন লোককে নিয়ে আসেন এবং তারা যে আলোচনাগুলো করে, আপনি অনেক টক শোতেই দেখবেন যে সেখানে কোনো তথ্যের সঙ্গে সঠিক ঘটনার সঙ্গে যোগ নেই, শুধুমাত্র একটা পারসেপশনের উপর ভিত্তি করে শুধুমাত্র ভাষা কিছু অভিযোগ, এবং অনেক সময় শুধুমাত্র উদ্দেশ্যমূলকভাবেই একজন আরেকজনকে, প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য নানান রকম বিভ্রান্তি ছড়ানো হয় এবং মিডিয়ার মাধ্যমে সেটি কিন্তু পৌঁছে যায়। আপনি শুধু এই সৈয়দ আবুল হোসেন সাহেবের কথা চিন্তা করে দেখুন, আজকে তিনি এই দায় থেকে এই কানাডার কোর্টের এই রায়ের মাধ্যমে মুক্তি পেলেন, কিন্তু তাকে নিয়ে আমাদের বিভিন্ন মিডিয়া তার নাম নিয়ে যেভাবে খুব মানে একেবারে মোটা খুবই রূঢ় ঠাট্টা তামাশা করেছে, তাকে যেভাবে ছোট করবার চেষ্টা করেছে, তাকে যেভাবে সরকারের উপরে গণমাধ্যম যেভাবে তাদের রিপোর্টিং দিয়ে প্রেসার দিয়েছে যে এখনো কেন এই মন্ত্রী হিসেবে আছেন, কেন তাকে বের করে দেওয়া হচ্ছে না, আজকে সেই সব গণমাধ্যমেরই কেউ এই রিপোর্টটিকে কত ছোট আকারে প্রকাশ করেছে। এই যে আমি গণমাধ্যম বলতে একেবারে ঢালাওভাবে যে সকল গণমাধ্যম করেছেন আমি তা যেমন বলবো না, সকলেই যে খুব খারাপ করেছেন তাও বলবো না, কিন্তু গণমাধ্যমেরও এখানে একটি বড় ভূমিকা ছিল। এবং এটি শুধু এই ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে একটি কোনো ঘটনা ঘটে সেটি নিয়ে, এবং এটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই ঘটে গণমাধ্যমে, যে যখনই একটি ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে সেটি একরকমভাবে প্রকাশ পায়, পরে যখন দেখা যায় যে ঘটনাটি আসলে সেরকম নয় হয়তো তারা রিট্র্যাক্ট করেন, কিন্তু ততক্ষণে যার যত ক্ষতি হয়ে যাবার সেটি কিন্তু অনেক সময় হয়ে যায়। কাজেই শুধু একটুখানি আমাদের বোধহয় আরেকটু সচেতন হবার প্রয়োজন আছে, আমাদের বোধহয় আরেকটু সংবেদনশীল হবার প্রয়োজন আছে, আমাদের বোধহয় আরেকটু তথ্যের দিকে নজর দেবার আরেকটু প্রয়োজন আছে। আমি শুধু এটুকুই বলবো, এবং এটি কিন্তু আমাদের রাজনীতিবিদদের জন্যও বলছি, আমি প্রথমেই রাজনীতিবিদদের দিয়ে শুরু করেছি, কাজে আমাদের সকলেরই এই সচেতনতাটুকু প্রয়োজন রয়েছে। এই পারসেপশনের যে শিকার আমরা, তার বাইরে কেউ নয়, আমরা বাংলাদেশে বসে কথা বলছি, তার বাইরে রাজনীতিবিদরা যেমন নয় মিডিয়াও, আমরা সেগুলো নিয়েই কথা বলবো একটা ছোট্ট বিরতির পর।
সাধারণের প্রশ্ন নিয়ে শনিবারের আয়োজন। সরাসরি প্রশ্নের উত্তর দেবার জন্য আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি। আমাদের সঙ্গে আমন্ত্রিত দুই সাংবাদিক আছেন, বাংলা ভিশনের বার্তা প্রধান মুস্তাফা ফিরোজ এবং সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আমরা ওই যে পারসেপশনের শিকার মিডিয়াও এবং খালি রাজনীতি নয়, আসলে পারসেপশনের রাজনীতি, রাজনীতির পারসেপশন, এই বিষয়টি নিয়ে আলোচনা চলবে। আমরা দুই সংবাদকর্মীর কাছ থেকে আরেকটু শুনে আসব। এবার রাজনীতির শিকার আমরা আসলে রাজনীতিটাকে তৈরি করি কিনা, মিডিয়া এই পারসেপশন তৈরি করার ক্ষেত্রে কতখানি ভূমিকা রাখে, সেটা নিয়ে কিছু বলবেন কিনা? মুন্নি, আমি একটা কথা বলি যে যেমন যে ঘটনাটার প্রভাবটা, আমি আবারও বলছি যে কোনো মিডিয়া কিন্তু এমন কোনো নিজেরা দায়িত্ব নিয়ে বলে নাই যে সৈয়দ আবুল হোসেনকে পদত্যাগ করতে হবে, মোশাররফ হোসেন সচিবকে পদত্যাগ করতে হবে, তাকে জেলে যেতে হবে। বরং সরকার কিন্তু কিছুটা বিশ্বব্যাংকের সঙ্গে ওই সময় পরিস্থিতির কারণে কিছুটা আপোষ করেছে। আপোষ করে কিন্তু সৈয়দ আবুল হোসেনকে কিন্তু পদত্যাগ করিয়েছে, মোশাররফ হোসেনকে দুদককে দিয়ে তদন্ত করিয়েছে, জেলে। এই কথাটা এই চাপটা কি আমি একটু বলি, এই একটা লাইন বলে আমি তারপর আমরা কিছু পরিস্থিতি তৈরি করেছি কিনা, পরিস্থিতি সৃষ্টিতে আমাদের ভূমিকা। ওই যে আপা যেটা বলছিলেন যে সরকার যদি এত দৃঢ় থাকতেন তাহলে সৈয়দ আবুল হোসেনকে কি আমরা বলেছি যে পদত্যাগ করো? কোন মিডিয়া বলেছে? আচ্ছা, বিএনপি দাবি করতে পারে, সুশীল সমাজ দাবি করতে পারে, তাহলে সৈয়দ আবুল হোসেনকে কেন পদত্যাগ করতে হলো? কেন মোশাররফ হোসেন আজকে বলছেন যে তিনি বিনা বিচারে 40 দিন জেল খেটেছেন? এর ক্ষতিপূরণ কি হবে? এর আজকে জবাব কি হবে? উনি কি এই জেল জীবনটা থেকে অব্যাহতি পাবেন? সারা জীবন এই কালিমা দিয়ে কি তিনি অবসর জীবনটা কাটাবেন না? তাহলে মিডিয়া যাই বলুক না, এখন আপনারা তো জানেন যে সরকার আপনাদের হাতে আছে। আপনারা ওই সময় তাহলে আজকে যেমন দৃঢ় থেকে আপনারা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুটা করলেন, ওই সময় আপনারা দৃঢ় থাকতেন, সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রী রাখতেন, সচিব রাখতেন মোশাররফ হোসেন ভূঁইয়াকে। তাহলে সব কিন্তু দায় কিন্তু আজকে যদি বলেন যে গণমাধ্যম করেছে, গণমাধ্যম চাপ দিয়েছে, না, আজকেও গণমাধ্যম কথা বলছে। কি কথা বলছে? যে আজকে রায় হয়েছে, এই রায়টা সঠিক, আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, এই কথা আমরা বলছি। আজকে আমি ধরেন এই টেবিলে আমি মোস্তফা ফিরোজ, নাজমুল আশরাফ অন্য একটা ইস্যুতে নিশ্চয়ই সরকারের সমালোচনা করব, কিন্তু যেখানে প্রশংসা সেখানে করতে হবে, যেখানে সমালোচনা সেখানে সমালোচনা করতে হবে। এই যে মুক্ত দ্বার, এটাই হলো গণতন্ত্র, এটা হচ্ছে মুক্ত গণমাধ্যম। এই পরিস্থিতিটা সবসময় আমাদেরকে জিয়ে রাখতে হবে। হ্যাঁ, আমাদের পরিস্থিতি আমরা কতটা তৈরি করি? আমরা মোটেও তৈরি করি না। আমরা যা পরিস্থিতি হয় সেটারই প্রতিফলন ঘটাই, এবং সেটা কখনো কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। যার বিপক্ষে যায় তিনি তখন আমাদেরকে অভিযুক্ত করেন, 14 গোষ্ঠী উদ্ধার করেন, আর যার পক্ষে যায় তারা তো সাবাস দেন। সাবাস খুব কমই দেওয়া হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই গণমাধ্যমের যেটা কাজ, দায়িত্ব, সেটা যখন পালন করে কারো না কারো বিপক্ষে যায়। আপনি বলছিলেন যে পারসেপশনের রাজনীতি, এই পারসেপশনের জায়গায় আমি ছোট করে একটা বলি। যখন একটা সরকারের একটা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, বাংলাদেশের বাস্তবতা 45 বছর ইতিহাস কি বলে? যখন যারাই ক্ষমতায় থাকে দুর্নীতি তো তারাই করে, কম আর বেশি। একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি যখন অভিযোগ উঠবে, সেটা সত্য মিথ্যা পরে প্রমাণিত হবে, কিন্তু পারসেপশন কি সাধারণ মানুষের? হ্যাঁ, মন্ত্রীরা দুর্নীতি করে, যারা ক্ষমতায় থাকে তারা দুর্নীতি করে, সচিবরা দুর্নীতি করে, ফলে তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে। সেটার সম্পর্কে যে পাবলিক পারসেপশন আছে, সেটার যেমন একটা মূল্য আছে, সংবাদ মূল্য তো এমনিতেও আছে। এত বড় প্রতিষ্ঠান, এত বড় সরকারের বিরুদ্ধে আপনার অভিযোগ করেছে, ফলে নিউজ ভ্যালু তো সবকিছুর মধ্যেই আছে। পাবলিক পারসেপশনও কিন্তু দুর্নীতির ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ। ফলে আপনি পাবলিকের যে চাহিদাটা মেটাবেন আপনার দর্শক শ্রোতা সারা দেশের, সেখানেও কিন্তু ওইটা জানার অধিকার তার আছে, জানার আগ্রহ তার আছে। পাবলিক পারসেপশনের সংবাদ মূল্য আছে। আমরা আপনার কাছে শুনবো একটু টিআইবির বক্তব্যটি শুনে আসছি। টিআইবির ইফতেখারুজ্জামান যে কথাগুলো তারা বলেছে, যে অভিযোগের ভিত্তিটা তারা তুলে ধরেছে, ডায়েরি, নোটস ইত্যাদি, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে আদালত। অগ্রহণযোগ্য বলেছে, আমাদের হিয়ার্সে বলেছে, কথা মানে শোনা কথা। তাহলে এখানে অন্য কোনো, সেটা কি রাজনৈতিক বিবেচনা, সেটা কি অন্য কোনো বিবেচনা বাংলাদেশকে নাজেহাল করা, নাকি তারা বিশ্বব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যে দুর্নীতির ঊর্ধ্বে, এটা প্রমাণ করার জন্য পদ্মা সেতুকে একটা শোপিস হিসেবে দেখা বিশ্ববাসীকে? সেটি তারও কিছু কারণ থাকতে পারে। তার কারণ হচ্ছে যে বিশ্বব্যাংক কিন্তু নিজেই নাজেহাল হয়েছে নিজের কারণে। বিশ্বব্যাংকের নিজস্ব অনুসন্ধান তদন্তে কিন্তু তাদের আভ্যন্তরীণ কন্ট্রোল সিস্টেমের মধ্যে দুর্বলতা, যার কারণে এই ধরনের উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতি হয় পদ্মা সেতুর মতো বিভিন্ন অবকাঠামূলক প্রকল্পে। সেটি চিহ্নিত হওয়ার পরেই কিন্তু বাধ্য হয়ে
সেই ইন্টিগ্রিটি ইউনিট বা শুদ্ধাচার ইউনিট গঠন করা হয়েছে। সেই শুদ্ধাচার ইউনিটের একটা প্রথম শো পিস হিসাবে পদ্মা সেতুকে তারা ব্যবহার করলো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এরকম ভিত্তিহীন অভিযোগ কেন আসলো, এটা আমাদের সরকারকে জানার সুযোগ আছে বলে আমি মনে করি বিশ্বব্যাংকের সদস্য রাষ্ট্র হিসাবে। দ্বিতীয় হচ্ছে যে কেন বাংলাদেশকে সেই পদ্মা সেতুতে অর্থায়ন থেকে বঞ্চিত করা হলো। বিশ্বব্যাংক চলে যাওয়ার পর সাথে সাথে কিন্তু অন্যান্য দাতা সংস্থাগুলো একইভাবে তাদের একই অবস্থান নিল এবং চলে গেল। কাজেই এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠা উচিত যে কেন, যেহেতু সম্পূর্ণ অভিযোগের ভিত্তিটা অযৌক্তিক প্রমাণিত হয়েছে, আদালতের কাছে অগ্রহণযোগ্য প্রমাণিত হয়েছে, তাহলে কেন এর পিছনে অন্য কী কারণ ছিল সেটা জানতে হবে। আর দ্বিতীয় হলো যে সংক্ষুব্ধ হিসাবে আমি মনে করি যে আমাদের সরকার জনগণের পক্ষ থেকে যে কালিমা লেপনের একটা প্রচেষ্টা করেছিল বিশ্বব্যাংক, যেহেতু ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে, কাজেই সেটার প্রতিকারে বিশ্বব্যাংকেও জবাবদিহিতার মধ্যে আনতে পারে বলে আমার ধারণা। আপনার কাছে প্রশ্ন যে এই পারসেপশন আসলে অপরাজনীতির ঢাল কিনা এখন বাংলাদেশের বাস্তবতায়? দেখুন, আমি একদম গোড়াতেই এটি বলেছি যে একটা ভুল একটা পারসেপশন তৈরি করা এবং তথ্য বিকৃত করে বিভ্রান্তি সৃষ্টি করে যারা একটা অপরাজনীতি করার চেষ্টা করে, যারা এই দেশের ইতিহাসকে বিকৃত করেছে, যারা এই দেশের স্বাধীনতার ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, তারা যে অন্য সব কিছুতেই এই বিকৃতির, এই বিভ্রান্তির আশ্রয় নেবে এটিই খুব স্বাভাবিক। এবং তাদের অপরাজনীতি সেটি, তাদের পুরো রাজনীতির ভিত্তিই হচ্ছে মিথ্যাচার। কাজেই এখানে নতুন করে আর বলবার কিছু নেই। কিন্তু যেটি দুজন আমাদের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক বন্ধু যেটি বললেন, দেখুন এটা আমরা সবাই দেখেছি সেই সময়ে 2011, 12, 13 সালে কিভাবে মিডিয়াতে বারবার এসেছে, স্পেশালি প্রিন্ট মিডিয়াতে কিভাবে বারংবার এসেছে, চাপ প্রয়োগ করা হয়েছে যে কেন এখনো এই মন্ত্রী পদত্যাগ করছে না, কেন এখনো এডিটোরিয়াল লেখা হয়েছে, বিভিন্ন নিবন্ধ লেখা হয়েছে, পত্রিকার প্রথম পাতায় রিপোর্ট করা হয়েছে মন্ত্রীর ছবি, সচিবের ছবি দিয়ে যে কেন এখনো তারা আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী এটি নিয়ে একেবারে তিনি নিজে নিশ্চিত ছিলেন, তারপরও তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন, তারপরও মানুষের যে ধারণা, মানুষকে যেই ধারণা দেয়া হচ্ছে সেটি যেন, এটির যেন পূর্ণ তদন্ত হয়, সেই পূর্ণ তদন্তের, নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছি। এটি কোনো তাদের বিরুদ্ধে সরকার দায় অর্পণ করে তাদেরকে কিন্তু সরিয়ে দেয়নি। সরকার খুব স্পষ্টভাবেই বলেছে যে আমরা বিশ্বাস করি এতে কোনো দুর্নীতি হয়নি, কিন্তু যেহেতু প্রশ্ন তোলা হয়েছে, যেহেতু মামলা দেয়া হয়েছে, সেহেতু আমাদের যত কিছু করবার আছে। এটি একজন বলেছেন, ফিরোজ ভাই বলেছেন যে বিশ্বব্যাংকের সঙ্গে আপোষ, বিশ্বব্যাংকের সঙ্গে কোনো আপোষ নয়, বরং বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ দিয়ে বলা হয়েছে যে আমি নিরপেক্ষ সমস্ত তদন্ত আমার দেশেও আমি করছি, তুমি করো, তুমি দেখাও তুমি দেখাতে পারো কিনা। এবং দুদক বারবার বিশ্বব্যাংকের কাছে বলেছে তুমি তথ্য দাও, বিশ্বব্যাংক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এবং সে কারণেই দুদকের সেই পুরো ইনভেস্টিগেশনেও সেটিতেও প্রমাণিত হয়েছে যে এরা নির্দোষ। এবং সেই নির্দোষ প্রমাণিত হবার পরেই কিন্তু সেই সচিবকে আবার চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু এই যে অপচেষ্টাগুলো, এই সকল অপচেষ্টার ফলে শুধু যে কয়েকজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নন, বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ কাজ 2 বছর পিছিয়ে গেছে। এই 2 বছর যে পিছিয়ে গেল, আজকে 2018-19 সালে বলছি পদ্মা সেতু চালু হবে, তারও 2 বছর আগে অর্থাৎ 16-17 সালে চালু হয়ে যেত। আমার দেশের এই পুরো সেই অঞ্চলের, দক্ষিণাঞ্চলের উন্নয়ন, অগ্রগতি, মানুষের উন্নয়ন, এই সমস্ত কিছু তো 2 বছর পিছিয়ে গেল। আমরা 16 কোটি মানুষের দেশ, 16 কোটি মানুষের দেশে যে কোনো এইরকম একটি বৃহৎ আকারের প্রকল্প, সেটির যদি 2 বছর পিছিয়ে যায় তার প্রভাব কত বড়, এবং সেটি আমাদেরকে এই যে বিরাট ক্ষতির সম্মুখীন করলো। কাজেই এই জবাবদিহিতার জায়গাটিতে আমাদের যাওয়া উচিত। আর এই যে আন্তর্জাতিক ও যে দেশীয় এবং আন্তর্জাতিক যেসব ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের তো আমরা শিকার হয়েছি। এবং তখন মিডিয়ার একাংশ তো বটেই, আমাদের এই তৎকালীন বিরোধী দল এবং সুশীল সমাজের একাংশ, তারা এটিকে দিয়েই সরকারের বিরুদ্ধে
তারা মনে করেছেন যে এটিকে দিয়েই তারা সরকারকে নড়িয়ে দেবেন, কিন্তু সরকারের সততা থাকায়, সরকার সততার জায়গায় বলিষ্ঠভাবে দাঁড়িয়ে থাকাতেই এটি আর কোনোভাবেই করা সম্ভব কিন্তু বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী উদ্ধৃতি দিয়ে তিনি বলছিলেন যে এটা আসলে উনি শিকার হয়েছেন মূলত আসলে মাননীয় প্রধানমন্ত্রীকেই টার্গেট ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে হেয় করা এবং ওনাকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করে এখান থেকে ক্ষমতা থেকে সরানো ইত্যাদি তিনি তার ব্যক্তিগত স্মৃতিচারণে বলছিলেন। আপনি বলছিলেন যে যে ক্ষতি হলো এবং 2 বছর পিছিয়ে গেল, আমি এটা একটু উল্টো করে বলতে চাই, শুধুই কি ক্ষতি হলো? এই ক্ষতির সঙ্গে তো বাংলাদেশ অন্য একটি লাভ গুনছে, সেই লাভের জায়গাটা নিয়ে কথা বলবো। আমরা বলি ব্লেসিংস ইন ডিসগাইজ। একটা ছোট্ট বিরতির পর। পারসেপশনের রাজনীতি আজকের শিরোনাম। অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে ডক্টর দীপুমণি আমাদের সঙ্গে আছেন। আমাদের 2 সিনিয়র সাংবাদিকের শেষ 2 মন্তব্য নিয়ে আমরা আসছি দীপুমণির কাছে। মোস্তফা ফিরোজ, ছোট্ট করে মন্তব্য, শেষ মন্তব্য। একমত যে এটা ঠিক যে আমরা মানে আসলে দায়িত্বশীল তো অবশ্যই দরকার। যেমন দেখেন যুদ্ধাপরাধের ইস্যুতে যখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছিল যে এরা হলো ইসলামী চিন্তাবিদ, ইসলামিক মানে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, গণমাধ্যমগুলো কিন্তু অবস্থান ছিল এই যে এরা যুদ্ধাপরাধী, সুতরাং এদের বিচার করা উচিত, এই একটা পারসেপশন কিন্তু ছিল। কিন্তু তারপরেও এমন কি যে এর পক্ষে বিপক্ষে কিন্তু কি আমরা মতামত দেইনি, দিতে হয়। মানে গণমাধ্যম হচ্ছে কি ভেরিয়াস নানান সেকশনের মানুষ নিয়ে কাজ করে, সবার মতামতগুলো তুলে আনতে হয়। কিন্তু তার মানে এই না যে গণমাধ্যম নিজেরাই কিন্তু তার সাথে একত্র হয়ে যায়, তা না, ভুল বুঝাবুঝি হয়। এইটা নিয়ে আমার মনে হয় যে নীতি নির্ধারক রাজনীতিকদের সাথে গণমাধ্যমের এই যে যুদ্ধটা আজকের যেই এটা কিন্তু চলতে থাকবে, এটা সমাধান হবে না, এইটা হবেই। এই দ্বান্দ্বিক সম্পর্কটা ভালো আমি মনে করি যে তারা মনে করবে যে গণমাধ্যম দায়ী, গণমাধ্যম মনে করবে না সে তার দায়িত্ব পালন করেছে, গণমাধ্যম বলবে যে না রাজনীতিকরা তাদের দায়িত্ব পালন করেনি, রাজনীতিকরা বলবে গণমাধ্যম দায়িত্ব পালন করেনি। এই যে আলাপ আলোচনাগুলো, এটাও আমি মনে করি যে সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠ এবং একটা গণতান্ত্রিক সমাজ কাঠামোর পক্ষে এটা একটা সহায়ক, একটা হেলদি আবহাওয়ার ব্যাপার। আমরা নাজমুল আশরাফের কাছে শেষ মন্তব্য। আমি বলছি যে একটি ক্রিয়াশীল গণতান্ত্রিক সমাজে সরকারের সাথে বা ক্ষমতার সাথে গণমাধ্যমের দ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক, না থাকলে বরং গণমাধ্যম তার দায়িত্ব পালন করলো না এবং সরকার গণতান্ত্রিক জবাবদিহি হলো না। বাংলাদেশে তো যারা ক্ষমতায় থাকেন বা রাজনীতি করেন তারা গণমাধ্যমের সমালোচনা করেন, মাঝে মধ্যে অনেক সুস্থভাবেই করেন। বিশ্বের 1 নম্বর দেশ যুক্তরাষ্ট্র, সেখানে ট্রাম্প গণমাধ্যমকে ভুয়া বলে, প্রতিদিন ভুয়া বলে। আমাদের রাজনীতিবিদ তো ভুয়া বলে না, সমালোচনা করে, এটা খুব ভালো জিনিস। অনেক অনেক ধন্যবাদ দীপুমণি। আমরা শেষ করব ব্লেসিংস ইন ডিসগাইজ। গণমাধ্যম এটাকে বলছেন সুস্থ গণতান্ত্রিক চর্চার একটা অংশ, গণমাধ্যমের সঙ্গে রাজনীতির একটা দ্বন্দ্ব। দেখুন গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে সেখানে ভিন্ন মতের জায়গা থাকবে এবং নানান মত থাকবে, কিন্তু সেই নানান মত মানে এই নয় যে গণমাধ্যমের যে দায়িত্বশীল ভূমিকা, সেখানে কোনটি সঠিক কোনটি বেঠিক। এবং এখনো দেখছি আমরা যে সরকারকে একই, অনেক সময় যখন দেখি আসলে কষ্ট লাগে যে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের একটি বিরাট নীতি নির্ধারণী বিষয় নিয়ে যা বলছেন, তাকে হয়তো 1 মিনিট দেখানো হলো তার সেই বক্তব্যটি, তার পরপরই একেবারে অসত্য অপপ্রচার একটি তথাকথিত সেই বিরোধী দল বিএনপির তাদের সেটিকে দিয়ে ব্যালেন্স করা হয় এবং তাদের সেই মিথ্যাচার দিয়ে ব্যালেন্স করা হয়। এই ব্যালেন্সটি আবার কিন্তু গণতন্ত্রের জন্য সুস্থ নয়, এটিকে আমাদের বুঝে নিতে হবে। তার মানে আসলে দায়িত্বশীলতা একটা শব্দ, দায়িত্বশীলতার একটি জায়গা আছে। আমাদের কিন্তু ভালো মন্দ মুড়ি মুড়কি সব এক করে ফেললে হবে না, ভালো মন্দকে বিচার করতে হয়। আর আপনি বলছিলেন ব্লেসিংস ইন ডিসগাইজ, অনেকগুলো। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যে কত বড় মাপের নেতা, তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সেটি প্রমাণিত হয়েছে এই ক্রাইসিসের মধ্য দিয়ে গিয়ে। এই বাংলাদেশের যে অন্তর্নিহিত শক্তি কত প্রবল, সেটি প্রমাণিত হয়েছে। আমরা আমাদের মতো একটি দেশ বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে দাঁড়িয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং সেখানে জয়ী হবে,
সেটি একটি বিরাট ব্যাপার এবং সেই শক্তিটি বাংলাদেশ প্রমাণ করতে পেরেছে। এবং এই বিশ্বব্যাংকের এই অর্থায়নকে অগ্রাহ্য করে একে যে আমরা নেবই না সেটি বলে দিয়ে নিজস্ব অর্থায়নে আমরা যে এই সেতু আমরা করতে পারছি, সেটি দিয়ে আমাদের যে আত্মবিশ্বাস বেড়েছে, আমাদের মানুষ যারা দেশে আছেন, যারা সারা বিশ্বে ছড়িয়ে আছেন, সকলের বাংলাদেশের এক একজন নাগরিক হিসেবে তাদের যে বাঙালি হিসেবে তাদের যে আত্মবিশ্বাস বেড়েছে, এটি তো অসাধারণ। কাজে এই সব কিছু মিলে এবং আজকের এই রায়ের মধ্য দিয়ে আমাদের মধ্যেও যে একটা চিন্তা আমাদের যে করবার সুযোগ হয়েছে, একটা রিয়েলাইজেশন যে এসছে যে যা কিছুই বলা হয় এবং বিদেশে বলা হয়, বিদেশি সংস্থা বলে, শক্তিশালী কেউ বলে, আমাদের সুশীল সমাজের কেউ কেউ বলেন, অনেক বিখ্যাত ব্যক্তি বলেন, তাদের সব কিছুই যে ঠিক নয়, তাদের অনেক কিছুই যে উদ্দেশ্য প্রণোদিত, ব্যক্তি স্বার্থ প্রণোদিত, সেগুলোকে নিয়ে যে আমাদের সতর্কতার সঙ্গে আমাদের সেগুলোকে দেখা উচিত এবং জাতীয় স্বার্থকে যে কোনো ভেদাভেদ থাকুক, আমাদের মতভেদ থাকুক না কেন, সর্বোপরি জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের যে কাজ করা উচিত, আজকে বোধহয় সেই চিন্তার একটি সুযোগ আমাদের তৈরি হয়েছে। জি, অনেক ধন্যবাদ। মানে আসলে এখন যদি একটু উল্টোভাবে রিপোর্ট করতে হয় তাহলে ভাগ্যিস আসলে এই দুর্নীতি করার অভিপ্রায়ের চিন্তাটা হয়েছিল, তা না হলে কিছু মানুষ ভুগেছেন, তাদের প্রতি আমাদের আসলে কি বলবো, আমরা সমবেদনা প্রকাশ করছি। কিন্তু এরই মধ্যে বাংলাদেশ যে সক্ষমতার জায়গাটি দেখালো, আসলে এরকম একটি বড় ঘটনা না ঘটলে বোধহয় এত তাড়াতাড়ি সহসা এই সক্ষমতার জায়গায় বাংলাদেশ যেতে পারতো না। আসলেই ব্লেসিংস ইন ডিসগাইজ। যে ঘটনাটি ঘটেনি সেটি কখনোই প্রমাণিত হবে না, ইহাই সত্য। সুতরাং দুর্নীতি না হয়ে থাকলে আর দুর্নীতি প্রমাণিত হওয়ার প্রশ্নই ওঠে না, সেটা আজ হোক আর কাল হোক। সেটার ফলাফল তো আমরা পেলামই। যাই হোক, জাতি হিসেবে যেই গ্লানিটুকু ছিল অন্তত মনের মধ্যে, একটু দুশ্চিন্তা ছিল, সেই জায়গা থেকে আমরা আজকে মুক্ত এবং গোটা বাংলাদেশ মুক্ত। আমরা যেটা বলছি পারসেপশনের রাজনীতি, আমাদের আসলে ভালো পারসেপশনের দিকেই রাজনীতি ধাবিত হবে নিশ্চয়ই। দীপুমণি এবং যারা রাজনীতি করছেন, রাজনীতিবিদরা আমাদেরকে এই পারসেপশন উপহার দিবেন, যেন মিডিয়া বা বাজে পারসেপশন দিয়ে রাজনীতিকে কলুষিত না করে, বরং রাজনীতিবিদরা ভালো পারসেপশন মিডিয়াকে দিক। এটুকু প্রত্যাশা থাকলেও ভালো থাকবেন সবাই।